নমস্কার বন্ধুরা, যারা শেয়ার মার্কেটেতে টাকা খাটান তারা দেখবেন অনেকেই আইপিওতেও ইনভেস্ট করেন। তাহলে এই আইপিও ব্যাপারটা কি? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, আইপিওর পুরো নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। তো আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি প্রথমবার তার শেয়ার পাবলিককে অফার করে কেনার জন্য, মানে বলা যেতে পারে যে তার কোম্পানির একটা ক্ষুদ্র অংশ পাবলিককে বলে আপনারা কিনে নিন, টাকা দিয়ে এটা কিনে নিন এবং আপনারা এই কোম্পানির একটা ছোট্ট মালিকানা পান। এটা হচ্ছে আইপিও। এবার দেখুন, যখন কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানি থাকে শুরুর দিকে, তখন সেই কোম্পানির যারা মালিক সেটা কে থাকে? সেটা কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে অথবা কিছু প্রাইমারি ইনভেস্টার যারা কিনা ওই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। মোটামুটি কোম্পানির অংশীদার তারাই হতে পারে। কোনো একজন ব্যক্তি পুরো সেই কোম্পানিটার মালিক হতে পারে, বা শুরুর দিকে কোনো অন্য কোম্পানি তারা এরকম ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট করে রাখে যাতে এই কোম্পানিগুলোকে হেল্প করতে পারে, সেই কোম্পানিগুলোকে সাপোর্ট করতে পারে তাদের ফাইন্যান্সিংয়ের জন্য। তো এরা কি করে, শুরুর দিকে সেই কোম্পানির তারাই মালিক হয়ে যায়, কিন্তু সেগুলো খুবই কম, সংখ্যায় কম। মানে ধরুন 2-3টে বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। তো তারা এতদিন পর্যন্ত এই কোম্পানির মালিক ছিল। আইপিও যখন আসে তখন সেই যারা কোম্পানির মালিক, সেটা একটা ইন্ডিভিজুয়ালও হতে পারে বা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানিও হতে পারে বা একাধিক ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতে পারে, যারা এই কোম্পানিতে এখনও ইনভেস্ট করে রেখেছিল, তারা এবার সেই কোম্পানির কিছুটা অংশ পাবলিককে অফার করছে যে এইবার আপনারাও এই কোম্পানির কিছু অংশ কিনতে পারেন। তো সেইটাকে আমরা বলবো আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার। এইবার তাহলে যে প্রশ্নটা প্রথমেই আসে যে কোম্পানি আইপিও ইস্যু করে কেন, বা এই ইনিশিয়াল পাবলিক অফার কোম্পানি করে কেন? এর পিছনে মোটামুটি 4টে কারণ আছে। কি কি কারণ? প্রথম কারণ, ফান্ড রেজ করার জন্য। দেখুন, এই যে প্রাইভেট কোম্পানি, এরও টাকা লাগতে পারে। প্রথমের দিকে যখন প্রাইভেট ছিল, ছোট ছিল, তখন তো চলছিল। এবার ওরা চাই কি, যে কোম্পানিটাকে আরও বড় করতে, অল ইন্ডিয়া বেসিসে বা ইন্টারন্যাশনালি কোম্পানিটাকে আরও বড় করতে চাই। তাহলে আমাদের টাকার দরকার। এবার টাকার দুটো সোর্স, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি। ডেট মানে কি? ব্যাংক থেকে ধার নিলাম। এবারে ব্যাংক থেকে ধার নিলে আমাকে তো সুদ দিতে হবে। এবার যদি আমি শুধু ডেটেতেই চালাই বা শুধু ধার নিয়ে যাই, সেটা তো আমার জন্য বিরাট রিস্কি না? আমি একা কোম্পানির মালিক, বিরাট টাকা ঋণ নিতে হলে আমার টেনশন হতে পারে যে আমি এত টাকা নেব কোত্থেকে, বা এত টাকা আমাকে ব্যাংক দেবেই বা কেন। তখন আমি কি করছি, আমি কিছু কোম্পানির একটা অংশীদারিত্ব বলতে পারেন, ছোট ছোট অংশীদারিত্ব আমি পাবলিককে বললাম যে তোমরা কিনে নাও, তার বদলে আমাকে টাকা দাও। তোমরা একটা এই কোম্পানির অংশীদার হয়ে গেলে ঠিকই, কিন্তু তোমাদের থেকে যে টাকাটা পেলাম সেই টাকাটা নিয়ে আমি কোম্পানিটাকে এক্সপ্যান্ড করব, বিজনেস আরও বাড়াবো, অপারেশান আরও বাড়াবো, নতুন নতুন আউটলেট খুলবো। তো এই কারণের জন্যই আইপিও ইস্যু হতে পারে। 2 নম্বর হচ্ছে টু রিপে লোন অ্যান্ড ডেট। ধরুন ওই যে কোম্পানির কথা বলছিলাম, ছোট কোম্পানিটা এতদিন পর্যন্ত প্রাইভেট ছিল, তার অনেক লোন থাকতে পারে। এইবার তাকে সেই লোনগুলো শোধ করতে হবে। তো এত টাকা কোত্থেকে আসবে? তখন সে কি করলো, পাবলিকের কাছে গেল যে আপনারা এই কোম্পানিটা কিনে নিন, ভালো, এই কোম্পানিটা খুব ভালো, এর ভালো প্রসপেক্ট আছে। এবার ওদের থেকে যে টাকাটা পাচ্ছি সেই টাকা দিয়ে আমি আমার ডেট, তো কোম্পানির যে ধার আছে বা লোন আছে, সেটাকে আমি শোধ দিচ্ছি। 3 নম্বর হচ্ছে যে কোম্পানির ব্র্যান্ড ভিজিবিলিটি আর ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য। দেখুন, যেসব কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড, সেইগুলোর দেখবেন ক্রেডিবিলিটি বেশি, কারণ এগুলো বড় কোম্পানি, নামের শেষে লিমিটেড লেখা থাকে। যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক লিমিটেড, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিলায়েন্স লিমিটেড। তো যখনই সেটা স্টক এক্সচেঞ্জেতে লিস্টেড হবে, সেই স্টকের কেনাবেচা হবে, তাহলে কি লোকে তার নাম জানবে। ধরুন একটা ছোট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, XYZ প্রাইভেট লিমিটেড, এরকম কত কোম্পানি আছে XYZ প্রাইভেট লিমিটেড ভারতেতে, আপনি সবার নামই জানেন না। কিন্তু যখনই সেই কোম্পানিটা এরকম আইপিও অফার করবে, পাবলিকালি শেয়ারে অফার করবে, স্টক মার্কেটেতে লিস্টেড হবে, তখন কিন্তু তার ব্র্যান্ড ভিজিবিলিটিটা বাড়বে, লোকে তার সম্বন্ধে জানবে। এটা কিন্তু একটা বেনিফিট। 4 নম্বর হচ্ছে যে যারা আর্লি ইনভেস্টার বা প্রোমোটার, তাদের কিছুটা এক্সিট করে যাওয়া। মানে ধরুন আমি যেটা শুরুতেই বলছিলাম, যে যখন একটা কোম্পানি ছোট থাকে, তখন হতে পারে যে কোম্পানিটা যে শুরু করেছিল তাকে বলা হয় প্রোমোটার, তার পুরোটাই সত্য ছিল 100%। বা এমন হতে পারে যে যারা ইনভেস্টার ছিল শুরুর দিকে ইনভেস্টার, এদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টার বলা হয়।
মানে অনেক এরকম ফাইন্যান্স কোম্পানি আছে যারা দেখে যে এই কোম্পানিগুলোর পোটেনশিয়াল আছে, তারা কিন্তু সেই কোম্পানিগুলোতে টাকা ঢালে, সেই কোম্পানিগুলোর তারা মালিকানা পেয়ে যায়। এইবার যখন কোম্পানিটা বেশ ভালো করছে তখন তারা কি করে জানেন, এইটার আইপিও বের করে। আইপিও বের করে ইনিশিয়াল পাবলিক অফার বের করলো। পাবলিকে যখন ওই কোম্পানির শেয়ার কিনতে চাইবে তখন এই যে অ্যাঞ্জেল ইনভেস্টর বা যারা টাকা দিয়ে রেখেছিল এতদিন, তারা কি করবে, তাদের স্টেকটা পাবলিককে বিক্রি করে তারা বেরিয়ে যাবে। হতে পারে বা কখনো এরকম হতে পারে যে তাদের স্টেকটা কমিয়ে দিল, রিস্কটা কমিয়ে দিল, এই টাকাটা তারা আবার অন্য কোনো কোম্পানিকে খুঁজে বের করবে। বা যে প্রোমোটার আছে 100%, সে ভাবলো যে পুরোটা আমি রিস্ক নেব না, আমি 50% রেখে বাকি 50% পাবলিকের মধ্যে ভাগ করে দিই। এই রকম কারণের জন্য কিন্তু আপনার আইপিও অফার হতে পারে। এইবার আসি আইপিওর টাইপ। দেখুন, আইপিও মোটামুটি দু ধরনের। প্রথম যে আইপিও সেটাকে বলা হয় ফ্রেশ ইস্যু। ফ্রেশ ইস্যু মানে কি, এক্ষেত্রে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করছে, মানে এর আগে কোম্পানি কোনো শেয়ার ইস্যু করেনি, ফ্রেশ শেয়ার ইস্যু করছে। যখনই নতুন শেয়ার ইস্যু করব তাহলে কি হবে, তাহলে আমার মালিকানাটা কমে যাবে। মানে ধরুন এখন আমি আছি, পুরো 100% আমার মালিকানা আছে। এবার আমি কি করলাম যে 70% রেখে 30%টাকে আমি পাবলিকালি অফার করে দিলাম, যে এই 30% যে কোম্পানির শেয়ার সেটাকে আমি অফার করে দিলাম। তাহলে যখন ফ্রেশ ইস্যু হবে, যাদেরকে আমি অফার করছি শেয়ার, তো তারা তো এটা কিনবে। সেটা কিনলে তারা আমাকে তো তার বিনিময়ে টাকা দেবে। একটা শেয়ারের দাম ধরুন আইপিওর 1000 টাকা, তো আমি যদি ধরুন 3 কোটি শেয়ার বাজারেতে ছাড়লাম, তাহলে 3 কোটি শেয়ারের দাম কত হবে, 3 কোটি গুণিত 1000 টাকা। তো এই যে এত টাকা ক্যাপিটাল হলো, সেই টাকাটা ওই কোম্পানির কাজেতেই ব্যবহার হবে, মানে ওই কোম্পানিটাকে এক্সপ্যান্ড করার জন্য কাজে লাগবে। এক্ষেত্রে কি হলো, মালিকের মালিকানা কমে গেল, মালিকের মালিকানা এখন হয়ে গেল 70%, বাকি 30% বিভিন্ন জনের মধ্যে ভাগ হয়ে গেল। এবার যারা শেয়ার কিনেছে তাদের উপর ডিপেন্ড করছে, কারা শেয়ার কেনে। শেয়ারও আবার বিভিন্ন ধরনের লোক আছে যারা কেনার। কিছুকে বলা হয় পাবলিক, মানে নর্মাল পাবলিক কেনে, রিটেল ইনভেস্টর বলে। কিছু আছে HNI, মানে হাই নেট ইন্ডিভিজুয়াল, তাদের জন্য কিছু কোটা থাকে। কিছু থাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে কোম্পানি যখন প্রথম শেয়ার বেচে তখন এমন নয় যে আইপিওর ক্ষেত্রে শুধু পাবলিকেরাই কেনে, বড় বড় ব্যাংক কেনে, ইন্স্যুরেন্স কোম্পানি, LIC যেমন ধরুন কত কোম্পানি শেয়ার হোল্ড করে রেখেছে, SBI ব্যাংক, কোটাক ব্যাংক, এরাও কিন্তু বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ড করে রেখেছে। তো আইপিওতে এইরকম বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, এরাও শেয়ার কেনে। তো তাদের কিন্তু এই ক্ষেত্রে শেয়ারটা বেড়ে গেল, বা তাদের এক্ষেত্রে নতুন শেয়ার অ্যাড হলো, আর প্রোমোটারের শেয়ার কমে গেল। তো এক্ষেত্রে এই ধরনের ফ্রেশ ইস্যু করার পিছনে প্রধান উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য হলো কোম্পানির এক্সপানশন করা, ব্র্যান্ড ইমেজ বাড়ানো, এইগুলোই প্রধান উদ্দেশ্য। আর একটা আইপিও আছে, সেই আইপিওকে বলা হয় অফার ফর সেল। এটা জানা খুব জরুরি। অফার ফর সেল মানে কি জানেন, এক্ষেত্রে আমি বলেছিলাম না যে যখন কোম্পানিটা প্রাইভেট থাকে সেই সময় অনেকেতেই এখানে ইনভেস্ট করে, যাদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলা হয়। তো তারা যদি তাদের নিজের স্টেকটা এবার কমাতে চায়, ক্ষেত্রে কিন্তু ওই কোম্পানিটা নতুন কোনো শেয়ার ইস্যু করলো না, বরং আগে যাদের শেয়ার ছিল সেটা প্রোমোটারের কিছু স্টেক হতে পারে, বা এই ধরনের ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা শুরুতে ইনভেস্ট করে রেখেছিল, তারা তাদের কিছু এক্সিস্টিং শেয়ার বিক্রি করে দিতে চায়। এক্ষেত্রে কিন্তু কোনো নতুন শেয়ার ইস্যু হলো না, যেটা হলো সেটা হচ্ছে শেয়ারের হস্তান্তর। এক্ষেত্রে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিল তারা তাদের কিছুটা স্টেক কমিয়ে পাবলিককে দিয়ে দিল। এরকম হতে পারে। এর একটা সবথেকে ভালো উদাহরণ হতে পারে, দেখবেন খুব রিসেন্টলি এই কদিন আগে ইস্যু হয়েছিল NSDL এর আইপিও ইস্যু। এইটা কিন্তু একটা ছিল অফার ফর সেল। মানে এক্ষেত্রে NSDL এর যারা প্রোমোটার, সেক্ষেত্রে কারা ছিল, IDBI ব্যাংক ছিল, তারপরে ছিল আপনার HDFC ব্যাংকের কিছু শেয়ার ছিল, এরকম বিভিন্ন ব্যাংকের শেয়ার সেখানেতে ছিল। এবার সেবির রুল ছিল যে এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে, যে কারো একটা ইন্ডিভিজুয়ালের একটা সার্টেন পার্সেন্টেজের বেশি আপনি শেয়ার রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা বাধ্য হয়ে একরকম বলতে পারেন যে যারা প্রোমোটার ছিল NSDL এর, তারা একরকম বাধ্য হয়েই এই শেয়ারগুলো তারা তাদের বিক্রি করতে বাধ্য হয়েছিল। এবার তারা যখন বিক্রি করতে হবে তখন কিভাবে বিক্রি করবে, আইপিও করেই। তো তারা এইভাবে আইপিও করে বা ইনিশিয়াল পাবলিক অফার করে তাদের নিজেদের স্টেকটা কমিয়ে নিয়েছিল, এবং সেই স্টেকটা অন্যান্য পাবলিক, HNI বা অন্যান্য ধরনের ফিনান্স কোম্পানি যারা ইনিশিয়ালি ছিল না, তারা আবার ওইগুলোকে কিনে নিয়েছিল। তো এইটাকে বলা হয় অফার ফর সেল।
এবার যেমন NSDL এর ক্ষেত্রে একটা শর্তের কারণে তাদেরকে বিক্রি করতে হয়েছে। এবার সব ক্ষেত্রে এরকম শর্ত থাকবে এমন না, অনেক ক্ষেত্রে হতেই পারে যে অ্যাঞ্জেল ইনভেস্টরদের মনে হচ্ছে চলো এইবার এটাকে বিক্রি করে বেরিয়ে যাই, তো তারা এরকম করতে পারে, নিজেদের স্টেকগুলোকে বিক্রি করে আবার অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে। এইবার পরের যে প্রশ্নটা সেটা হলো যে আইপিওতে কারা ইনভেস্ট করতে পারে। দেখুন, ইন্ডিয়াতে আইপিওতে যারা ইনভেস্ট করছে তাকে মোটামুটি 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে রিটেল ইনভেস্টার। আমি যেটা বলছিলাম যে আপনি যারা আমরা এরকম আইপিও হলে ইনভেস্ট করার জন্য ঝুঁকি, তো আমরা হচ্ছে ওই রিটেল ইনভেস্টারদের ক্যাটাগরিতে পড়ি। তো যারা ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্ট করে তখনই তাকে আমি রিটেল ইনভেস্টার বলবো। 2 লাখের বেশি হলে কিন্তু হবে না। ধরুন আমার একটা শেয়ার যেটা আইপিও হয়েছে তার 100 টাকা দাম আছে, তাহলে 2 লাখ ডিভাইড বাই 100 যতগুলো নাম্বার অফ শেয়ার হলো, রিটেল ইনভেস্টাররা ম্যাক্সিমাম ততগুলো শেয়ারই কিনতে পারবে। তো এটা হলো রিটেল ইনভেস্টার। এরপরে থাকে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনাল কোম্পানি। যেমন ধরুন আমি বলছিলাম যে যেমন ধরুন আমার SBI, HDFC ব্যাংক, LIC এরাও তো ইনভেস্ট করে আইপিওতে। তো এরা এই QIB বা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারদের মধ্যে পড়ে। এরা কি? এরা বাল্ক ইনভেস্ট করতে পারে এবং এদের জন্য কিন্তু একটা আলাদা কোটা আছে। এরপরে 3 নম্বর যেটা, সেটাকে বলা হয় HNI, হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল, মানে যারা ধনী ব্যক্তি, তাদের জন্য একটা আপনার কোটা আছে। তো সেই কোটাতে তারা এখানেতে ইনভেস্ট করতে। এরপরে কিছু রিজার্ভ কোটাও থাকে। ধরুন যে কোম্পানি, সেই কোম্পানি ঠিক করলো যে আমি পাবলিক করার সময়তে আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিছু করে অফার দেব, তো তারা দিতে পারে। তো সেই এমপ্লয়িদের জন্য কিছু কোটা রাখা আছে। তো এইরকম কিছু কোটা থাকে, তাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল হয়। এইবার যখন একটা কোম্পানি আইপিও ওপেন করছে বা আইপিও ইস্যু করছে, তাদের অ্যাডভান্টেজগুলো কী কী? প্রথম অ্যাডভান্টেজ যেটা বলছিলাম যে টাকা পাওয়া যাবে। যখন আমি মালিকানাটা ছাড়ছি মার্কেটেতে, সেখান থেকে তো টাকা পাচ্ছি, সেই টাকাটা আমি বিভিন্ন কাজে লাগাতে পারি। সেটা আমার বিজনেস এক্সপান্ড করার কাজে লাগাতে পারি, সেটা আমার যে ধার আছে ব্যাংকে, লোন আছে, সেটা মেটানোর জন্য কাজে লাগাতে পারি। এইটা একটা লাভ হচ্ছে। 2 নম্বর লাভ হচ্ছে যে এইটার আমার ব্র্যান্ড ইমেজ বাড়ছে। যখন সবাই ইনভেস্ট করবে, শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে যাবে, তার একটা রেপুটেশনই আলাদা, যেটা একটা লিস্টেড কোম্পানি। তো সেই ব্র্যান্ড ইমেজটা বাড়ছে, চর্চা হচ্ছে সেই কোম্পানির সম্বন্ধেতে। এরপরে আরেকটা কারণ আছে, যখনই একটা কোম্পানি লিস্টেড কোম্পানি হবে তখন তার বিষয়তে বা তার সম্বন্ধেতে মানুষের ভালো ধারণা হবে। ব্যাংক থেকে শুরু করে ইনস্টিটিউশন সবাই তার সম্বন্ধে জানবে। তখন কি তার ফান্ড রেজ করেও সুবিধা হবে না? পরে হয়তো তারা এইরকম বন্ড ইস্যু করতে চাইবে বা ব্যাংকের কাছে লোন চাইবে। তো লিমিটেড কোম্পানি হলে, বড় কোম্পানি হলে লোন পাওয়ার সুবিধাটাও হয়ে যাবে। এইবার ধরুন এইরকমই একটা কোম্পানি যারা প্রথম আইপিও ইস্যু করবে, আপনি কি সেই আইপিওটা কিনবেন বা সেই আইপিওর জন্য অ্যাপ্লাই করবেন কি, সেটা আপনি কিভাবে ঠিক করবেন? তো একটা কোম্পানির আইপিওকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন যে এটা ইনভেস্ট করার জন্য উপযুক্ত কিনা, তো সেই সম্বন্ধে এইবার আলোচনা করি। প্রথম যেটা, এর প্রসপেক্টাসটা পড়তে হবে। যে কোনো কোম্পানি যখন আইপিও ইস্যু করবে তখন সেবির রুলই আছে যে তাদের কিন্তু প্রসপেক্টাস একটা ইস্যু করতে হবে এবং সেইখানেতে কিন্তু কোম্পানির পুরো ফিনান্সিয়াল ডিটেলসটা আপনি জানতে পারবেন। আদারওয়াইজ আপনি কি করে চোখ কান বুঝে একটা কোম্পানির আইপিও কিনে নেবেন? তো আপনার ওই প্রসপেক্টাসেতে তাদের লেখা থাকবে যে কোম্পানির লাভ কেমন হয়েছে, গত 3 বছরে সেল কেমন হয়েছে, প্রফিট কেমন হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেখানে লেখা থাকবে। সুতরাং কোম্পানিটা ফিনান্সিয়ালি স্ট্রং কিনা সেটা আপনি সেখান থেকে বুঝে যেতে পারবেন। বিভিন্ন ফিনান্সিয়াল রেশিও যেগুলো আছে সেই রেশিওগুলোকে আপনাকে চেক করতে হবে। 2 নম্বর যেটা দেখতে হবে যে কোম্পানি কেন মানি রেজ করছে। সেটা কি তার ওই যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে তারা বেরিয়ে যেতে চাই বলে রেজ করছে, নাকি কোম্পানি এক্সপ্যান্ড করার জন্য রেজ করছে মানি, নাকি কোম্পানির প্রচুর ধার আছে, পাবলিককে বেচে দিয়ে বেরিয়ে যেতে চাই, নিজের লায়াবিলিটিটা কমাতে চাই, সেই কারণের জন্য। সেইগুলো কিন্তু আপনাকে ওখানে দেখতে হবে। যদি দেখেন যে কোম্পানি ভালো, ধার বেশি নেই, তারা শুধুমাত্র বিজনেস এক্সপ্যান্ড করার জন্য করছে, তাহলে তো সেটা ভালো আইপিও হতে পারে। কিন্তু যদি দেখা যায় ধারে ডুবে আছে, শুধুমাত্র ওই ধারটা মেটানোর জন্য, পাবলিককে ফাঁসানোর জন্য আইপিও ইউজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। এরপরে দেখতে হবে প্রোমোটারের ব্যাকগ্রাউন্ড আর রেপুটেশন। প্রোমোটার কেমন, এগুলো সব কোয়ালিটেটিভ জিনিস, এগুলো তো আর মেজার করা যায় না। তো প্রোমোটার কেমন, তার আরও অন্যান্য কোম্পানি আছে কিনা সেম প্রোমোটারের, বিজনেস সার্কেলে তার কেমন নাম আছে, ইন্টিগ্রিটি কেমন, এইসব জিনিসগুলো দেখতে হবে। আর দেখতে হবে ইন্ডাস্ট্রি আউটলুক। যে কোম্পানি আইপিও ইস্যু করছে সেই ইন্ডাস্ট্রিটা ভালো তো, মানে সেই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি তো, নাকি সেই ইন্ডাস্ট্রি ডাইং ইন্ডাস্ট্রি,
সেইটা দেখা খুব জরুরি, সেইটা আমাদেরকে দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস। আইপিওর প্রাইস কত, সেই প্রাইসটা কি জাস্টিফাইড, সেটা আমি কিভাবে দেখব? সেটা আমাকে দেখতে গেলে তার ইপিএস দেখতে হবে, আর্নিং পার শেয়ার। এর আগে প্রতি শেয়ারেতে কত টাকা কামিয়ে দিয়েছে, আর যে শেয়ার প্রাইসটা সে এখন চাইছে, মানে আইপিওর প্রাইসটা চাইছে, সেটা তার কত গুণ। সেটা তো পি রেশিও দিয়ে ঠিক হয় না, যে একটা শেয়ারের দাম কত আর একটা শেয়ার কামিয়ে কত দিয়েছে। তাহলে তো আমি বুঝতে পারবো যে যে দামটার কথা আমি দিচ্ছি সেই দামটা কতদিন পরে উসুল হবে। মনে করুন আপনাকে খুব একটা সহজ এক্সাম্পল দিই, একটা কোম্পানির আইপিওর শেয়ার প্রাইস করেছে তারা 100 টাকা, আর আপনি দেখলেন যে তাদের একটা শেয়ার বছরে 10 টাকা করে কামিয়ে দিয়েছে। তাহলে পি রেশিও কত হলো? 100/10 মানে 10। তার মানেটা কি, যে এইভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরেতে ওই একটা শেয়ার যে দামে কিনেছিলাম সেই দামটা তুলে দিতে পারবে। তাহলে পি রেশিওটা এক্ষেত্রে কম, 10 অ্যাকসেপ্টেড। মোটামুটি পি রেশিও 30, 35, 40 এই পর্যন্ত নেওয়া যায়। বা অনেক সময় ওই কোম্পানিটা যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও কত আর এর পি রেশিও কত, এইটা বেশি দেখা হয়। মানে অ্যাকচুয়ালি পি রেশিও না একদম কোন ভ্যালুটা ভালো কোন ভ্যালুটা খারাপ এইভাবে বলা মুশকিল। বরং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিসিস। মানে এই ইন্ডাস্ট্রিতেই সিমিলার টাইপ অফ অনেক তো কোম্পানি আছে, তাদের পি রেশিও কেমন আর এর পি রেশিও কেমন। যদি দেখা যায় যে এর পি রেশিওটা তাদের কাছাকাছি, তার থেকে কম, ভালো পারফর্ম করেছে, গুড। যদি দেখা যায় যে এই ইন্ডাস্ট্রি অন্যান্য কোম্পানি যেগুলো আছে তারাও ভালো করছে কিন্তু তাদের পি রেশিও কম, আর যেটা আইপিও ইস্যু করছে সে পি রেশিও তার 3 গুণ বাড়িয়ে রেখেছে, তাহলে তো সেটা এক্সপেন্সিভ না। তাহলে কিন্তু আমাকে সাবধান হতে হবে যে না, এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, আমি এটাতে ইনভেস্ট করা রিস্কি হয়ে যাবে। এটা আমাদেরকে দেখতে হবে। এইবার যেটা ফাইনাল সেটা হচ্ছে যে আইপিওতে আমি ইনভেস্ট করতে চাই, তাহলে কিভাবে ইনভেস্ট করব? দেখুন, এটা ইনভেস্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার তো বলেছিলাম যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেটা আপনার বিভিন্ন ধরনের রেগুলার যেটা সিকিউরিটি কোম্পানি আছে, যেমন ধরুন এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই, অ্যাঞ্জেল ওয়ান এরকম আছে। বা ধরুন আপনি ওই অ্যাপেতে ইনভেস্ট করেন, যেমন ধরুন আপনার গ্রো অ্যাপ, জিরোদা অ্যাপ। তো সব জায়গাতে যখন আইপিও ওপেনিং হয় না, তখন কিন্তু ওরা দেখায় যে আইপিও ওপেন ফর সেল। তখন কি করতে হবে আপনাকে? এইগুলো আবার লটেতে আসে। যেমন ধরুন একটার দাম আছে আমার 1000 টাকা, কিন্তু আপনাকে কিনতে হলে একটা লট কিনতে হবে যেখানেতে 10টা আছে, মানে 10টার একটা লট। আপনি ওই একটা লটের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা 2টো লটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার যে টাকাটা, সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে একটা ফেসিলিটি আছে যেটার নাম হচ্ছে এএসবিএ, অ্যাসবা ফেসিলিটি। সেখানে কি হবে যে আপনার এই টাকাটা ওখানে হোল্ড করে রেখে দেবে, টাকাটা কেটে নিয়ে নেবে না। কারণ কি, কেটে এই জন্যই নিয়ে নেয় না, এটা হতেই পারে যে আমি যে আইপিওতে অ্যাপ্লাই করলাম সেই আইপিওতে আরও অনেক লোক অ্যাপ্লাই করেছে, সবাইকে তো দেওয়া যাবে না। আপনার জন্য তো কোটা আছে রিটেল ইনভেস্টারদের জন্য, ধরুন 5 গুণ বেশি সাবস্ক্রিপশান হয়ে গেছে আইপিওতে, সবাই পাবে না, কিছু লোক পাবে কিছু লোক পাবে না। তাহলে কি যে টাকাটা ও নিয়েছিল সে টাকাটা আবার ফেরত দেওয়ারও অনেক ঝামেলা আছে না। সেই জন্য কি হয়, এই অ্যাসবা ফেসিলিটিতে আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে আপনার ওই সিকিউরিটি অ্যাকাউন্টটা, সেই টাকাটা জাস্ট হোল্ড করে রেখে দেবে। সেই টাকাটা আপনি কাকেও দিতে পারবেন না, বা সেই টাকাটা আপনি কাকেও ট্রান্সফার করতে পারবেন না, হোল্ড করা থাকবে। আর সবথেকে বড় কথা, সেই যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু, সেই টাকাটার উপরে যে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট সেটাও কিন্তু আপনি পাবেন। তো যতদিন পর্যন্ত এই প্রসেসটা চলবে আইপিওর, একদম শুরু থেকে আইপিও অ্যালটমেন্ট পর্যন্ত, সেই পর্যন্ত আপনার টাকাটা ওখানেতে হোল্ড করে রাখা হবে। যদি আপনি পেয়ে যান তখনই আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ডিডাক্ট হয়ে ওই যে কোম্পানি এই আইপিওটা ইস্যু করেছিল তাদের কাছে যাবে, এবং পরিবর্তে আপনি যে শেয়ার সেটা অ্যালটমেন্ট হয়ে যাবে, সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি না পান তাহলে জাস্ট ওই টাকাটা রিলিজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ওই টাকাটা আবার ট্রান্সফার করতে পারবেন বা ওই টাকাটা ইউজ করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এবং আমি যেটাকে বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ এই অ্যাসবা যে টাইমটা, এই টাইমটার মধ্যেতে আপনার সেভিং অ্যাকাউন্টেই তো টাকাটা পড়ে থাকছে, সেই কারণের জন্য আপনি কিন্তু সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টটা কিন্তু এখান থেকে পাবেন। তো এটাকে বলা হয় অ্যাসবা ফেসিলিটি। বর্তমান সময়তে এইভাবেই করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে শেয়ারেতে, যে টাকাটা ওখানে তো শুধু জাস্ট হোল্ড হয়ে থাকবে। এইবার মনে করুন আপনি আইপিওতে অ্যাপ্লাই করে দিলেন একটা লট, কিন্তু অ্যাপ্লাই করে দিলেই যে আপনি শেয়ারটা পেয়ে যাবেন বা আপনাকে অ্যালটমেন্ট করা হবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ এটা ডিপেন্ড করছে যে কতটা সাবস্ক্রিপশান হয়েছে। রিটেল ইনভেস্টারদের জন্য একটা কোটা আছে, মনে করুন রিটেল ইনভেস্টারদের জন্য 1 কোটি শেয়ার বরাদ্দ আছে।
এইবার মনে করুন যদি 5 কোটি ওখানেতে সাবস্ক্রিপশান হয়ে যায়, মানে 5 গুণ সাবস্ক্রিপশান হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো সবাই পাবে না। এইবার এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন সাবস্ক্রিপশান হচ্ছে, একজনকে যখন আমি দেব তখন কিন্তু তাকে একটা লটই দেবো। এরকম না যে ঠিক আছে বেশি লোক অ্যাপ্লাই করেছে, তবে এক কাজ করো, একটা লটের জায়গায় সবাইকে একটা একটা করে দিয়ে দাও। না, দেবো আমি 1 কোটি শেয়ারই, এবং 10টার লটেতেই দেবো। যদি দরকার হয় তাহলে আমি 5 কোটি লোককে দেবো না, 1 কোটি লোককেই দেবো, কিন্তু সবাইকে একটা লট মিনিমাম দেবই। একটা লটে যতগুলো পাওয়ার আছে ততগুলোই দেবো। সেক্ষেত্রে 4 কোটি লোক যারা সাবস্ক্রাইব করেছিল তারা কিছু পেলো না, তাদের ভাগ্যে হলো না শেয়ারটা। তো তাদের ওই অ্যাসবাব ফ্যাসিলিটিতে যে টাকাটা জমা পড়েছিল সেই টাকাটা আবার রিলিজ হয়ে যাবে, কোনো শেয়ার পাবে না। আর যারা পেয়েছে লাকি, তারা এটা তাদের ক্ষেত্রে তাদের শেয়ারটা অ্যালটমেন্ট হয়ে যাবে। যেমন ধরুন NSDL এর যে আইপিওটা রিসেন্টলি ইস্যু হলো, এখানে সাবস্ক্রিপশন তো অনেক বেশি ছিল, বোধহয় 4-5 টাইমস বেশি ছিল। তো লাকি যারা তারা পেয়েছে, আর যারা আনলাকি তারা পায়নি। এটাকে বলা হচ্ছে ওভার সাবস্ক্রিপশান। আর আইপিওর আন্ডার সাবস্ক্রিপশানও হতে পারে, মানে ধরুন আমি 1 কোটি শেয়ার দিতে চাই কিন্তু 50 লাখ লোকই অ্যাপ্লাই করেছে, তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, সবাই পেয়ে যাবে শেয়ারটা। তো এইভাবে আপনি শেয়ারটাতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং নির্দিষ্ট কিছু ডেট আছে, ধরুন 7 দিন বা 5 দিনের পরেতে আপনার শেয়ার অ্যালটমেন্ট হবে। এইবার ওই শেয়ারটাই শেয়ার মার্কেটেতে লিস্টেড হয়ে গেল। এইবার এই শেয়ারটার কেনা বেচা চলবে। ধরুন আপনি লাকি ওয়ান প্রথমেতেই 10টা শেয়ার পেয়ে গেছেন প্রথমবার। এবার যখন ওখানে লিস্টেড হবে না শেয়ার মার্কেটেতে, এইবার কেউ ভাবছে যে ওই শেয়ারটা কিনবো, তারা ওই শেয়ারটা কিনতে পারে, কিন্তু তখনই কিনতে পারবে যখন যাদের হাতে শেয়ারটা আছে, যারা পেয়েছে, তারা ওটা বিক্রি করতে চায়। তো ওইখানেতে পাবলিকালি ফ্লোট হবে যারা যারা বিক্রি করতে চাইছে। ধরুন দেখা যাচ্ছে যে ডিমান্ড ভালো আছে, তাহলে কি হবে, যখনই লিস্টিং হবে না, যে দাম দিয়ে কিনেছিলেন তার থেকে বেশি দাম হয়ে যাবে শেয়ারের। তো আপনি ভাবলেন যাক লাভ হয়ে গেছে, 10% বিক্রি করে দেবো, আপনি ওটা বিক্রি করার জন্য দিয়ে দিলেন অপশান। এবার কেউ কিনতে চাই তখন সে সেটা কিনে নেবে। তো এইবার শেয়ার কেনা বেচা চলতে থাকবে। বুঝতে পেরেছেন? সেকেন্ডারি মার্কেটেতে, স্টক মার্কেটেতে NSE, BSE সব জায়গাতে লিস্টেড হয়ে গেল। এইবার এটার কেনা বেচা চলতে থাকবে। তো এইটা হচ্ছে আপনার